আমার হিমাচল ঘোরার প্রথম ব্লগ শেয়ার করা শুরু করছি আপনাদের সাথে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। পুরো হিমাচল ব্লগে অকপটে আমি অনেক সত্যি কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রথম সত্যি কথা তাহলে বলেই ফেলি। জানেন, এটা আমার জীবনের প্রথম ফ্লাইট জার্নি। অতিরিক্ত ভয় না পেলেও কিঞ্চিত ভয় একটা মনে মনে অবশ্যই ছিল যে প্রথম এয়ারপোর্টের গেটটা কিভাবে ক্রস করব। এরপর হলো ব্যাগেজ কাউন্টারে কিভাবে ব্যাগ জমা করতে হয়, সেখান থেকে বোর্ডিং পাস নিতে হয়। সব থেকে একটা ভয়ের ব্যাপার ছিল যে আমার লাগেজ কি 15 কেজির মধ্যে আছে না তার বেশি আছে। তো বোর্ডিং পাসটা যখন হাতে পেয়ে গেলাম তখন ভাবলাম না, সব ঠিক আছে। এইবারে আমার হাতে যে সময় কম ছিল এরকম নয়, কিন্তু আমি না একটু অল্প অল্প ভীতু মানুষ। আমি যে একটু ব্যাগেজ কাউন্টারে ব্যাগেজ জমা দিয়ে এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখবো, একা একা তো একটু ভয় লাগছিল। আর আমি আগে থেকেই জানতাম এয়ারপোর্টের ভেতরে সমস্ত খাবারের অতিরিক্ত দাম নেয়, মানে যা নর্মাল দাম থাকে তার থেকে একটু বেশি টাকা নেয়। তাই আর আমার যেহেতু চা কফি নেশা, চা তো আমি এখন খাই না, ব্ল্যাক কফি ভরসা। তো আমি বাড়ি থেকে পুরো ব্ল্যাক কফি খাওয়ার জন্য বেসিক যে সেটআপ আছে, সেটা কাপ হতে পারে, কফির জন্য ছোট ছোট পাউচ আর গরম জলের জন্য একটা থার্মাল ফ্লাস্ক আমি ক্যারি করেছিলাম। ব্ল্যাক কফিটা বানানোর আগে অবশ্যই আমি একটা কাউন্টারে জিজ্ঞাসা করেছিলাম সেখানে ব্ল্যাক কফির দাম কত। আমাকে বলা হয়েছে 150 টাকা। ভাবা যায় এত দাম। তারপর আমি নিজের ব্যাগ থেকে সমস্ত কিছু বার করে কফি তৈরি করে যখন খেলাম আর হিসেব করলাম, আমার মাত্র কফিটা বানাতে খরচ হয়েছে 7 টাকা। আমার জীবনের প্রথম ফ্লাইট, তাও আবার 2 ঘন্টা ডিলে। কি আর করব, ওই ব্যাগটা সামনে রেখে একটু চারপাশটা ঘুরে দেখলাম এয়ারপোর্টে নাকি বাসও চলে। আরে আমি আগে জানতাম কিন্তু দেখিনি, তো ওই জন্যই আর কি। আর যত যাই হোক, ক্লায়েন্টের ফোন কল তো আমাকে ধরতেই হবে। ও বাবা, তারপর দেখলাম এই বাসে করেই আমাকে আবার ফ্লাইটের ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। সেদিনে বাইরের ওয়েদারটা কি দারুণ ছিল, পুরোপুরি ঠান্ডা সুন্দর ওয়েদার। আর ফ্লাইটের ভেতরে ঢুকে আমার বোরিংনেস শুরু হয়ে গেছিল। কেন জানেন? এত ছোট লেগ স্পেস আর এত গরম হচ্ছিল, তার উপরে লেট, সব মিলিয়ে আমি পাজলড হয়ে যাচ্ছিলাম। আর আমার পাশে ইনি অল টাইম বসে নাক ডাকছিল। আমি কমপ্লেন করার পরও উনি নাক ডাকা আরো বাড়িয়ে দিয়েছিলেন। সত্যি বলতে শুনেছি এয়ার হোস্টেসেস নাকি খুবই সুন্দর দেখতে হয়, সত্যি সুন্দর দেখতে। আর এই দেখুন, এখানে এসি একদম কাজ করছে না, সবাই দাঁড়িয়ে পড়েছে এসি ঠিক করছে। ফ্লাইটের ভিতরটা এতটাই গরম ছিল। জানেন, আমার বেশ কিছু বন্ধু আমাকে খুব ভয় দেখিয়েছিল, যে বলেছিল দেখবি ফ্লাইট টেক অফের সময় তোর ভীষণ ভয় পাবে। কিন্তু বিশ্বাস করুন, আমি এত এনজয় করেছি, আমার ঠিক মনে হয়েছে আমি ছোটখাটো একটা হায়াবুসার পেছনে বসেছি। আমি অনেকের মুখে শুনেছি ফ্লাইটের ওপর থেকে রাতের কলকাতা নাকি বড্ড সুন্দর। সত্যি সুন্দর। আমার ফ্লাইট ছিল সন্ধ্যেবেলা, সেটা ডিলে হয়ে ছাড়লো রাতের দিকে। ততক্ষণের গ্যাপ, খিদে তো পাবেই, আর চকলেট সবসময় ব্যাকআপ রাখি, তাই আর কি টুকটাক করে চালাচ্ছিলাম মুখটা। দিল্লি শহরটাও কিন্তু বেশ জমজমাট, চারিদিকটা আলোয় আলোকিত। এই দেখুন, ফ্লাইট ল্যান্ড করতে আবার আমাকে বাসে তুলে দিয়েছে। বাসের মধ্যেও কি ভিড়, চাপাচাপি, গাদাগাদি, কি যে কষ্ট হচ্ছিল, ভেতরটা যে কি হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। এবার আমার আসল টেনশন শুরু হলো ব্যাগ কালেক্ট করা। আমার এক পছন্দের ইনফ্লুয়েন্সার মৌসুমিদি, সে বালি গিয়েছিল, তার ব্যাগটা নাকি এয়ারপোর্ট থেকেই হারিয়ে যায়। সেই ভিডিওটা দেখেই তো আমার টেনশন আরো বেড়ে গেছে। কিন্তু বেশিক্ষণ এই টেনশনটা করতে হয়নি, আমার ব্যাগটা আমি সযত্নে ফিরে পেয়েছি। ফাইনালি রাত 10:30টার সময় আমি দিল্লি এয়ারপোর্ট পৌঁছে গেছি। তোমাদের সাথে আরো অনেক গল্প হবে, নেক্সট ভিডিও নিয়ে আসছি।